প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপি কি ভারত বিরোধী রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে গেল? এই অবস্থাটাকে বজায় রাখতে পারবে? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি বাংলা নিউজ পোর্টাল দ্য ওয়ালকে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকার দিয়েছেন। যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি সরকার গড়লে বাংলাদেশের ভূখণ্ড কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো গোপন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাতে বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ না চালাতে পারে, তারেক রহমান সরকার গড়লে তা নিশ্চিত করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন। একই সাথে গুরুত্ব দিয়ে বলতে চাই আরেকটি কথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় সরকার প্রসঙ্গ। আপনারা জানেন যে জামাতে ইসলামের আমির খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় থেকে বিশেষ করে এই বিষয়টা প্রকাশ্যে এসছে। খালেদা জিয়ার জানাজার দিন, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর যেদিন জানাজা হলো, ঠিক সেদিনই জামায়াত আমির রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নির্বাচন পরবর্তী সময় একটি জাতীয় সরকার আমরা গঠন করতে পারি কিনা। এবং এর দুদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছিলেন জামাত আমির। সাক্ষাৎ করে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আমরা এমন একটা কিছু করতে পারি কিনা। কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টিও দ্য ওয়ালকে খোলাসা করেছেন যে জাতীয় সরকার করবেন না তারা তাদের যারা শরিক আছে তাদেরকে দিয়ে সরকার গঠন করবেন, কিন্তু জাতীয় সরকারের যে প্রস্তাব সেটি এক প্রকার নাকচি করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই দাঁড়াচ্ছে যে বিএনপি এক সময় বলতে আজ থেকে 1.5 মাস আগেও যে বিএনপি জামাতের সুরে কথা বলতো, ভারত বিরোধী সুরে কথা বলতো, গত 30-40 দিনের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, বিএনপির মধ্যে কোনো ধরনের ভারত বিরোধী কথাবার্তা কর্মকাণ্ড এখন আর খুঁজে পাওয়া যায় না বা যাচ্ছে না। হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এই যে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম এবং যারা বিষয়গুলো জানেন তাদের সাথে কথা বলে যেটি বলছি, বরাবরই বলছি যে একান্ত নিরুপায় হয়ে আওয়ামী লীগের এই যে ভঙ্গুর অবস্থা, আওয়ামী লীগের উপর নির্ভরতা, শুধুমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরতা, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারতও খানিকটা আওয়ামী লীগের উপর নির্ভরতা তৈরি করেছিল বা প্রেক্ষাপটের কারণে নির্ভরতা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখন ভঙ্গুর দশা। এই জায়গা থেকে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ভারতের যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে গাঁট ছাড়া বাঁধলে হবে না, অন্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করতে হবে। সেই জায়গা থেকে ভারত এবং বিএনপি দুই পক্ষই কাছাকাছি এসছে, সম্পর্ক নির্মাণ করেছে। এবং আমরা এই কথাগুলো বারবার বলি যে আজ থেকে 40 দিন আগেও বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প দিনের মধ্যেই তিনি ভারমুক্ত হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে। সেই তারেক রহমানের দেশে আসা আজ থেকে 40 দিন আগে অনিশ্চয়তার দোলাচলে দুলছিল, অনিশ্চিত ছিল। 40 দিনের মধ্যে কি ঘটনা হয়ে গেল যে গত 29শে নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে আমার বাংলাদেশে ফেরাটা আমার একার হাতের নয়। পরে কি এমন হয়ে গেল? আন্তর্জাতিকভাবে এই যে একার হাতে নয়, এই হাতটা খুলে গেল, সুযোগটা চলে এলো। আমি বলবো যে এটা প্রকৃতির সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বিশেষ করে নভেম্বর মাসের পুরোটা বলা যায় বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হলো, ভারত বিরোধী কার্যকলাপ তৈরি হচ্ছিল, এবং তারও আগে বিভিন্ন ভাবে যেখানে বিএনপি প্রতিনিয়ত বিশেষ করে মৌলবাদী শক্তির কাছে একটা মার খাচ্ছিল বলা যায়। আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকেই খেয়াল করেন, তখন থেকে ভারতের কিন্তু টনক নড়ে গেছে। বিশেষ করে ভারতের এই মুহূর্তের যারা সরকারে আছেন কিংবা সরকারি দল না হলেও বিরোধী দল কংগ্রেস নেতারা কিন্তু তখন থেকেই সরব হয়েছিলেন। আমার মনে পড়ে ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুরও মন্তব্য করেছিলেন যে ছাত্র সংসদ নির্বাচনে জামাত শিবির দখল করেছে, সেটি কি হবে, কি একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সময়। তখন থেকে ভারত সরকার, ভারতের রাজনৈতিক দল ভাবছে যে আসলে কি করা যায়। এই ভাবনাটা আমরা নভেম্বর শেষ নাগাদ, ডিসেম্বরের শুরু নাগাদ বলা যায় আমরা খোলাসা হতে দেখলাম যে না, ভারত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। এবং বিএনপির পক্ষ থেকে প্রতি পদক্ষেপ যদি আপনি খেয়াল করেন যে বিএনপি এই মুহূর্তে ভারত বিরোধিতা করছে না। আরেকদিকে যে এই যে জামাতের যে চাওয়া পাওয়া,
এই চাওয়া পাওয়া নিয়ে বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। এবং বিএনপি যখন আগ্রহ দেখাচ্ছে না, তখন বিএনপি কি আসলে ভারতমুখী রাজনীতি করবে? প্রসঙ্গত, অতীতে বিএনপি সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক ছিল না। 2001-06 সময়কালটার কথা যদি বলা হয়, তাহলে সেখানে দেখা যায় যে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সেই সময়ের ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। ভারতের অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে চীন থেকে ওই অস্ত্র আনা হয়েছিল ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে তুলে দিতে। খালেদা জিয়ার ওই সরকারের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ ভারত বিরোধ জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র সক্রিয় ছিল বলে নয়াদিল্লির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়। বিএনপি বিরোধী দলে থাকার সময়ও ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রেখেছিল। 2013 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের শেষ মুহূর্তে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাতিল করেছিলেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ওই ঘটনায় অত্যন্ত বিরক্ত হয়েছিল ভারত। অতীতে সত্যিকার অর্থে বিএনপিকে নিয়ে ভারতের তিক্ত অভিজ্ঞতা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আগামীতে সামনের দিনে কি হবে? বিএনপি কি জামাতকে নেবে? বিএনপি যদি ভারত পেছনে ব্যাকআপ যদি ভারত থাকে, তাহলে বিএনপি জামাতকে কোনোভাবেই নেওয়ার কথা না। আর বিএনপি জামাতকে যে নেবে না বা নেয়ার কোনো আশ্বাস এখন পর্যন্ত নেই, আমি আজকেই আরেকটি কন্টেন্টে বলেছি, যার কারণে জামাত ইতিমধ্যে এই নির্বাচনটা প্রতিহত করবার জন্য নানা রকম উইন্ডো কিন্তু চালু রেখেছে। নির্বাচন কি হবে কিনা, জামাত বাধা হয়ে দাঁড়াবে কিনা, কিন্তু জামাত বাধা হয়ে দাঁড়াতে পারবে কিনা, এমন নানা প্রশ্ন আছে। জামাত যদি বাধা হয়ে দাঁড়াতে না পারে এবং শেষ পর্যন্ত যদি নির্বাচনটা হয়েই যায়, তাহলে এখনো বলছি যে নির্বাচনটা হয়ে যাবে। জামাত, বিশেষ করে ভারত যদি এখানে শক্তি যোগায়, সেনাবাহিনী যদি স্ট্রং থাকে, সরকারকে যদি চাপ প্রয়োগ করা হয় যে নির্বাচনটা হতেই হবে, তাহলে নির্বাচন হয়ে যাবে। জামাত হালে পানি পাবে না। আজকে যদি বিএনপি ভারতমুখী রাজনীতি করেই থাকে, যদি ব্যাকআপ আসলেই থাকে, যদির কথা বলছি, এটি নিশ্চিত, কারণ বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত যে এই মুহূর্তে বিএনপির ব্যাকআপ আসলে ভারত, তাহলে জামাত নির্বাচনও ঠেকাতে পারবে না। এবং নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠন হবে, সেই সরকারটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে বলেছেন তাদের যারা শরিক আছে তাদের নিয়ে, তাদের যে শরিকগুলো তারা অত্যন্ত দুর্বল। তাদের যে আর অন্যান্য 8টা দলের মতো আছে, 9টা দল, বিএনপির জোটে 9টা, জামাত জোটে 10টা দল, আরো যে 8টা দল আছে, তারা আসলে বিএনপি থেকে নির্বাচন করবার সুযোগ পেলেও ম্যাক্সিমামই প্রায় কেউ নির্বাচিত হতে পারবে না বলেই মনে হয়। ববি হাজ্জাজ, জুনায়েদ সাকি, এই যে গণ অধিকার পরিষদের নূর, কিংবা নূরের যে সেক্রেটারি ছিল রাশিদ, বিএনপিতে যোগদান করেছে, এদের নির্বাচিত হবার চান্সটা একদম খুবই কম। সেই জায়গা থেকে বিএনপির সরকারটা আসলে একক সরকারই হবে, কিন্তু সেই সরকারটাকে দেশ চালাতে পারবে? খেয়াল করুন, সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু মাঠে আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে ভয়ঙ্কর। সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে আছে। 1 মার্চ আপনি সেনাবাহিনীকে আর দেখবেন না। যেহেতু নির্বাচিত সরকার দেশে চলে আসবে, সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাহিরে, ক্যান্টনমেন্টের বাহিরে 1.5 বছর বেশি সময়, 1.5 বছর যাবত যে আছে, এটা আর পাবেন না। তখন দেশের পরিস্থিতি কি হবে? বিএনপির একক সরকারকে জামাতকে ট্যাকল করতে পারবে? জামাত যখন সরকারের অংশ হবে না, আমি বারবার বলছি, এই যে ইউনুস সরকার আছে মানেই জামাত সরকার আছে। এই সরকার ধরে নিলাম জামাত 20টি আসন পেল সংসদে, বিরোধী দল হলো, বিরোধী দল হয়েও এই যে আজকের যে দখলদারিত্ব, আজকে যে এনজয় করছে, এটা কিন্তু করতে পারবে না। এবং ওই সময় ফেব্রুয়ারি মাসের পর থেকে মাঠে সেনাবাহিনী নেই, শুধুমাত্র পুলিশ চালাতে পারবে দেশ? আপনি কি মনে করেন? ভারতের সহযোগিতা নিচ্ছে, ঠিক আছে, ভারত ব্যাকআপ দিচ্ছে, সহযোগিতা করছে, তাও কি চালাতে পারবে? পারবে না। হচ্ছে অতীতের তিক্ত অভিজ্ঞতাও আছে ভারতের কিন্তু বিএনপিকে নিয়ে। আজকে যদি বিএনপি সেই 2001-06 আমলের রাজনীতি করে, তাহলে বিএনপি বহুমুখী সংকটে পড়ে যাবে। আর যদি ভালো রাজনীতি করে, ইতিবাচক রাজনীতি করে, 2001-06 হাওয়া ভবনের রাজনীতি যদি না করে, তাহলে বিএনপি টিকে গেলেও যেতে পারে। কিন্তু আসলে কতটুকু টিকবে, কতটুকু সারা দেশকে কন্ট্রোল করতে পারবে, এই প্রশ্নগুলো আছে। সবকিছু মিলে আমরা এই মুহূর্তে যেটি বলতে চাইছি যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি ত্যাগ করেছে, জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই মুহূর্তে আসলে কিছুই বলা যায় না যে সামনের দিনগুলোতে কি হবে। নির্বাচনটা হয়ে গেলে তারপরে বোঝা যাবে আসলে সামনে কি হতে যাচ্ছে।
একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং নির্বাচন পরবর্তী সময়ে কি হবে বাংলাদেশের খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছুই নেই। কারণ এই যে ত্রয়োদশ সংসদটা মনে হয় না খুব বেশি দীর্ঘস্থায়ী হবে। এই সংসদ, এই সরকারের একটা পতন হবে খুব স্বল্পতম সময়ের মধ্যে, এবং পতন হয়ে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। সার্বিকভাবে সেটি কিন্তু দেখা যায়। যতই ভারতমুখী রাজনীতি করুক বিএনপি, নানাভাবে বাধাপ্রাপ্ত হবে। কারণ বর্তমান দেশের অবস্থা এমন অবস্থায়, যে সাজানো গোছানো দেশটা ছিল 2 বছর আগেও, 1.5 বছর আগেও, সেটি কিন্তু এখন নেই। ক্ষত, প্রতিটা পদক্ষেপে ক্ষত। এই ক্ষত সারিয়ে দেশ পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জের বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষত, কূটনীতিতে ক্ষত, দেশের অর্থনীতিতে ক্ষত, ব্যবসা বাণিজ্যে ক্ষত, চারিদিকে শুধু ক্ষত আর ক্ষত। এই ক্ষত কাটিয়ে উঠে দেশ চালানো, আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সরকার প্রধান বা চ্যালেঞ্জ হবে এখনকার যে সরকার প্রধান আসবেন তার জন্য। যার কারণে তিনি খুব বেশি দিনের জন্য এই সরকারটা পরিচালনা করতে পারবেন না। এখন দেখার বিষয় যে সামনে কি হচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।